আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়ন সহযোগী, মন্তব্য ওবায়দুল কাদেরের। দুর্নীতির আরেকটি পথ খুলে দিতে পেনশন স্কিম, অভিযোগ মির্জা ফখরুলের। কোটা বিরোধী আন্দোলনকারীদের সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক। শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে বিএনপি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এবং গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের নির্বাচিত সিনিয়র উপদেষ্টা ডক্টর মাহফুজুর রহমানকে জাতিসংঘের পরিচয়পত্র হস্তান্তর। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। এবারে বিস্তারিত। ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকে শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য যে ৭৫ পরবর্তী সময়ে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আনিসুর রহমান সোহাগের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন। এখানে স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এর আগে টঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জানিয়ে সরকার প্রধান বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী যে ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল সেটা সবার জানা উচিত। তিনি বলেন, মানুষের জানা উচিত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান সরকার প্রধান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু হলেও চীন উন্নয়ন সহযোগী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে পাহাড়ি ফল মেলার উদ্বোধন করে তিনি বলেন, দেশের মঙ্গলের জন্য যেখানে সুবিধা পাওয়া যাবে সরকার সেখানেই যাবে। চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয়ে সরকারের কিছু করার নেই বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের। আপেল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ও আসন্ন চীন সফর নিয়ে কয়েকদিন ধরে গণমাধ্যমে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। তাদের এসব নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে এই দুই দেশ থেকে সরকারের অর্জন ও বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্কের ব্যাখ্যা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্পর্ক ভালো থাকলে আলাপ আলোচনা করে সমাধান করা যায়। আর এইসব সমাধান কেন হয়েছে? 25 বছরের মৈত্রীর চুক্তি। এই চুক্তিকে তারা বলছে গোলামীর চুক্তি। তা আমরা কি পেলাম? খালি হাতে ফিরেছি, খালি হাতে আগেও ফিরিনি, এবারও ফিরিনি। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করে।
এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। আমাদের তো ব্যবস্থা ছিল কোটা মুক্ত, তা আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কি বলার আছে? সরকারের এখানে কি দোষ? রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধন করে ওবায়দুল কাদের আরো বলেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে কোনো লাভ নেই। তাদের কথায় কোনো দেশ সাড়া দেয় না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মুক্তিযোদ্ধা, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 5 থেকে 10% সংরক্ষিত রেখে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছে বিএনপি। সেই সাথে চরম অর্থনৈতিক সংকটে দুর্নীতির আরেকটি পথ খুলে দিতেই শিক্ষকদের জন্য বাধ্যতামূলক পেনশন স্কিম চালু করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানান। রিপোর্ট মইনুল হাসানের। একদিকে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল, অন্যদিকে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক পেনশন স্কিম চালুর প্রতিবাদে ছাত্র শিক্ষক আন্দোলনে এখন উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ছাত্র শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে এতে সমর্থন জানিয়েছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় সরকারি চাকুরিতে অযৌক্তিক হারে কোটা চালু রেখে জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে। এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই, এখন তাদের সন্তানেরা আছে, তারা পাবে, কিন্তু সেটাতে আপত্তি নেই আমাদের। কিন্তু সেটার নাম করে আপনার 56% করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, হাজার হাজার সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এরা, ইন লিউ অফ মানি। অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক সংকট সামাল দিতে পেনশনের নামে শিক্ষকদের টাকা হাতিয়ে নিতে চায় সরকার। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া। এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার, জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ছাত্র শিক্ষকদের আন্দোলনে ভর করে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন অভিযোগ হাস্যকর। এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত এবং বিশ্বমানের করতে প্রশিক্ষণের উপর জোর দেন তিনি। পাশাপাশি প্রশংসা করেন পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও দক্ষতার। ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, মিঠামইন, রাজবাড়ী ও ত্রিশালের নতুন সেনানিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে। এর আগে রেজিমেন্টের সদর দপ্তরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় কোয়ার্টার গার্ড পরিদর্শন ও অফিসার এবং জিওসিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতেও আপনারা কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। মনে রাখবেন, দেশ ও জাতির যে মহান দায়িত্ব আপনাদের উপর অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রোববার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর 3টায় শাহবাগ সহ সারা দেশের মোড়ে মোড়ে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে তারা। 4 দফা দাবিতে শনিবার শাহবাগ ও দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব।
মেধা নাকি কোটা, আন্দোলনের শুরুটা এখান থেকে। দফা এক, দাবি এক, কোটা নট কামব্যাক। 2018 সালের পর কদিন ধরেই কোটা বিরোধী আন্দোলনে আবারও উত্তাল রাজপথ। বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। কোটা প্রথাটা যদি আমাদের সমতা সৃষ্টির জন্য হতো তাহলে নিশ্চয়ই আমরা রাজপথে নামতাম না। আমরা রাজপথে নেমেছি বৈষম্যের বিরুদ্ধে। আর একটাই কথা যে অযৌক্তিক কোটা বন্ধ হোক। আমরা আমাদের দিক থেকে সচেষ্ট, আমরা তাদের দুর্বলতাকে দেখানোর চেষ্টা করতেছি। বৈষম্যমূলক কোটা প্রথা তুলে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইতিমধ্যে আমরা আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করেছি। ছাত্রদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় 1.25 ঘন্টা সড়ক অবরোধের পর আসেন নতুন কর্মসূচি। রোববার থেকে আরো কঠোর হচ্ছে তাদের আন্দোলন। বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইস্লেব, চানখারপুল, নীলক্ষেত, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকের কর্মসূচিকে সফল করবেন। জেলায় জেলায়, বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। কেবল ঢাকায় নয়, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একই দাবিতে রংপুরেও সড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোটা পদ্ধতি বহাল রাখার রায় আদালত দিয়েছে, এর সমাধান আদালতের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বিএফইউজে আয়োজিত প্রীতি সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নেতারা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। হাইকোর্ট রায় দিয়েছে কোটা পদ্ধতি বহাল করার জন্য। এটি সরকারের কোনো সিদ্ধান্ত নয়। কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রছাত্রীদের কোটা আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে। তো ছাত্রছাত্রীরা তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। যেহেতু কোর্ট এটাকে বাতিল করেছে, সমাধানটাও কিন্তু কোর্টের মাধ্যমেই করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দেশকে এগিয়ে নিতে হলে গণমাধ্যমের উন্নয়নে নীতি সহায়তার পাশাপাশি আর্থিক প্রণোদনা প্রদানের আহ্বান জানান এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। মনির হোসেন তপুর রিপোর্ট। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শ সংস্থা হিসেবে বিশ্বের 104টি দেশ নিয়ে কাজ করা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সংস্থাটির নবনির্বাচিত সিনিয়র উপদেষ্টা, শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মাহফুজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরিচয়পত্র হস্তান্তর করা হয়। ফলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে ভিআইপি মর্যাদা পাবেন তিনি। সংস্থার কেন্দ্রীয় সভাপতি ডক্টর এনায়েত করিম জানান, দেশের উন্নয়নে কৃষি ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে হবে। $245 বিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছি বাংলাদেশে আনার জন্য। সেটা দুই একটা প্রজেক্ট হয়তো ডক্টর মাহফুজুর রহমান সাহেবের সঙ্গে মিলে করব আমরা। অনুষ্ঠানে লেখক অধ্যাপক ডক্টর আনোয়ারুল করিম, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। ডক্টর মাহফুজুর রহমান হলেন, উনি একজন ভিশনারি মানুষ, উনি অনেক দূর পর্যন্ত দেখতে পান। অনুষ্ঠানে কৃষি খাতে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই যে মাছ উৎপাদনে আমরা দ্বিতীয় হচ্ছি, কিন্তু আমার দেশের মানুষ তো সাশ্রয়ী মূল্যে মাছ খেতে পাচ্ছে না, সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য পাচ্ছে না, সাশ্রয়ী মূল্যে তারা শাকসবজি পাচ্ছে না। আজকে কেন এরকম হচ্ছে? কোন শুভঙ্করের ফাঁকির জন্য তাকে কিন্তু সেই মাঠার আলু 12 টাকা করে বিক্রি করে দেওয়ার পরে তাকে 60-70 টাকা করে আলু কিনে খেতে হচ্ছে। আমরা যখন কোথাও বিচার পাই না, যখন আদালতে পাই না, পুলিশের কাছে পাই না, চেয়ারম্যান সাহেবের কাছে পাই না, মেম্বার সাহেবের কাছে পাই না, তখন গণমাধ্যম কিন্তু
আমাদের পিছনে এসে দাঁড়ায়। গণমাধ্যমকে সুরক্ষা করবার জন্য রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা, নীতি সহায়তা, আর্থিক সহযোগিতা করতে হবে। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। একটি নতুন এন্টারপ্রেনার সবেমাত্র আসলো, তাকে তো দাঁড়াইতে দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে। তাকে যদি না দেন, শুরু থেকেই যদি তার বদনাম করতে থাকে, সে তো মুক্তপুরে পড়ে যাবে, কোনোদিন আগাইতে পারবে না। আমরা বাঙালিরা এই জিনিসটা শিখিনি, এইটা আমাদের আস্তে আস্তে শিখতে হবে, এইটাকে কাজে চালু করতে হবে। সমালোচনা করব, পজিটিভ সমালোচনা, যে আমরা কারো ভালো দেখতে পাই না, যে ভালো করতে যায় তার পা ধরে টান দিয়ে আমরা নিচে নামার চেষ্টা করি। এই নীতিটা আমাদের ত্যাগ করতে হবে। সংস্থাটির সিনিয়র অ্যাডভাইজার নির্বাচিত হওয়ায় জাতিসংঘের সকল অধিবেশন, সেমিনার ও নীতি নির্ধারণী সভায় অংশগ্রহণ করে পরামর্শ দিবেন ডক্টর মাহফুজুর রহমান। শুভেচ্ছা জানাচ্ছেন মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় যারা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের রুখতে দেশের তরুণ পরিচালক, প্রযোজক ও নির্মাতাদের শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন মিলনায়তনে 2023-24 অর্থ বছরের জন্য নির্বাচিত চলচ্চিত্র নির্মাণের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রত্যেককে সরকারি প্রণোদনার সঠিক ব্যবহারের নির্দেশ দেন তিনি। এর আগে নির্বাচিত 20টি পূর্ণদৈর্ঘ্য ও 6টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রস্তাবকদের হাতে চেক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ভারতে গিয়েছিলেন এবং আমরা কতগুলো সমঝোতা স্মারক তাদের সাথে সই করেছি। এখন এই সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে যেভাবে মিথ্যাচার শুরু হলো, অসত্য কথা বলে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, আমি মনে করি সেইখানেও শিল্পী সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যারা আছেন তাদেরও কিছু দায়িত্ব পালন করার আছে এবং আমি আপনাদের কাছে এইখানে কিছু আপনাদের কন্ট্রিবিউশন, অবদান আমরা চাই। চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন দক্ষতার উপর শিক্ষার্থীদের পরিচয় করাতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড। জাতীয় জাদুঘরে আইটেরাসারেক্ট টেকনোলজির উদ্যোগে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত বিষয়ক উদ্ভাবনী এ প্রতিভা প্রদর্শনের এই গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজের প্রস্তুত করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সারা দেশ থেকে আগত শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতামূলক নৌকা সংরক্ষণের স্বার্থে বাৎসরিক প্রণোদনার দাবি জানিয়েছে 22 নৌকা সংরক্ষণ সংগ্রাম কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংগঠনটির সভায় এ দাবি জানান বক্তারা। তারা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা ও নৌকাবাইচ বাঁচাতে 11 দফা দাবি দেওয়া হয়। এ সময় সারা দেশে প্রায় শতাধিক নৌকা মালিক উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যে কোনো পরিস্থিতিতে ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কথা দেন গোটা বিশ্বের সাথে আবারও সুসম্পর্ক গড়ে তুলবে তার সরকার। এদিকে ফল প্রকাশের পর অভিনন্দন জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের স্বার্থে নবনির্বাচিত প্রেসিডেন্টকে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পথ অনুসরণ করার পরামর্শ দেন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন পুষ্ট কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে দেশের 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন হতে দেবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান সবসময় দেশের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এদিকে নির্বাচনের পর দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্টকে দেশের উন্নতি ও স্বার্থ রক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
ইরানের জনগণ মনে করেন সংস্কারপন্থী মাসুদের বিজয়ে ইরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অনেকটাই শিথিল হবে। ভোটের ফল ঘোষণার পর এরই মধ্যে দেশটির কারেন্সি এবং স্টক মার্কেটেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যমগুলো। নির্বাচনের পর ইরানের পুরনো মিত্ররা পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন, তবে পশ্চিমা নেতারা এখনো কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি। দেশটির সংবিধান অনুযায়ী নির্বাচনের চূড়ান্ত ফলের 30 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণ করতে হয়। এরই মধ্যে শুরু হয়েছে মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার জানিয়ে দেবো পার্টেক্স খেলার খবর। কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার মিশনে উরুগুয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে একটি জয় আর 2 ড্র নিয়ে শেষ 8-এ জায়গা করে নেয় সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিল পাচ্ছে না কার্ড নিষেধাজ্ঞার কারণে। তার পরিবর্তে খেলবেন এনরিক। অন্যদিকে 65 বছর পর গ্রুপ পর্বের 3টিতেই জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে উরুগুয়ে। দু দলের সবশেষ সাক্ষাতেও জয় পায় মার্সেলো বিয়েলসার দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, মন্তব্য প্রধানমন্ত্রীর। উন্নয়ন অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়ন সহযোগী, মন্তব্য ওবায়দুল কাদেরের। দুর্নীতির আরেকটি পথ খুলে দিতে পেনশন স্কিম, অভিযোগ মির্জা ফখরুলের। কোটা বিরোধী আন্দোলনকারীদের সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক। শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে বিএনপি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। এবং গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের নির্বাচিত সিনিয়র উপদেষ্টা ডক্টর মাহফুজুর রহমানকে জাতিসংঘের পরিচয়পত্র হস্তান্তর। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।